আমাদের পিতামাতা হয়তো শিখিয়েছে যে সকালবেলা দাঁত ব্রাশ করার জন্য, কিন্তু এখন কিন্তু আমরা বলি যে অবশ্যই রাতের ব্রাশটা ইম্পর্টেন্ট, সবচেয়ে বেশি। দাঁতের আসলে মূল রোগগুলো কি হয়ে থাকে? একটা হচ্ছে ডেন্টাল ক্যারিজ, আরেকটা ইনফেকশন হয় যেটা হচ্ছে মাড়ি, দাঁত হলদেটে হয়ে যাওয়া। এই বিষয়ে আপনি যদি কিছু বলেন। ব্রাশ যারা কম করে তাদের ক্ষেত্রে দেখা যায় যে একটু হলদেটে হলদেটে ভাব থাকে। আঁকাবাঁকা দাঁত যখন হয় তখন আমরা সেই ক্ষেত্রে ব্রেসেস সাজেস্ট করি। আক্কেল মাড়ি, এটা সম্পর্কে যদি আপনি একটু বলতেন। 18 থেকে 25 বছর বয়সে আক্কেল মাড়ির দাঁত আছে। অনেকে মনে করেন যে দাঁত তুলে ফেললে চোখের সমস্যা হয়, এটার কি কোনো বৈজ্ঞানিক ভিত্তি আছে? এটা আসলে কোনো বৈজ্ঞানিক ভিত্তি নাই। আমরা অ্যাডভাইস করি যে নিয়মিত একজন ডেন্টাল সার্জন যিনি বিডিএস করা, ব্যাচেলর অফ ডেন্টাল সার্জারি, এমন কাউকে দেখানো। সুপ্রিয় দর্শক, রানাটা পিএলসি প্রেজেন্টস টিভিএস ওয়েলনেসে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি রুবাইয়া এশা। মিষ্টি হাসি ভালোবাসি, কিন্তু সেই মিষ্টি হাসির পেছনে কিন্তু খুব সুন্দর ঝকঝকা তকতকা দাঁতের রহস্য থেকেই যায়। আর সেই দাঁত যদি না থাকে সুস্থ, তাহলে সেই মিষ্টি হাসি কোত্থেকে আসবে? আজ আমরা দাঁতে ব্যথা হলে কি করণীয় এবং দাঁতের অদ্যপান্ত সবকিছু নিয়ে আলোচনা করব। সে বিষয়ে আলোচনা করার জন্য আমার সাথে আজকে স্টুডিওতে আছেন ব্রাক হেলথ কেয়ারের ডেন্টাল সার্জন ডক্টর মাশিকুর রহমান। স্যার, কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি কেমন আছেন? আমি খুবই ভালো আছি। এবং দাঁত হচ্ছে মানুষের সবথেকে সৌন্দর্য বর্ধনের একটা অঙ্গ প্রত্যঙ্গ হিসেবে পরিচিতি লাভ করে আছে অনেক আগে থেকেই। তো সেই ক্ষেত্রে আমরা তো বিভিন্ন সময় দাঁতের বিভিন্ন সমস্যা নিয়ে ভুগতে থাকি। অনেকে লজ্জায় ডক্টরের কাছে যান না বা ভয়ে কিছু বলেন না, আর সবার কাছে একটা আতঙ্ক লাগে যে ডক্টরের কাছে গেলে সে এই বুঝি আমার দাঁতটা উঠাই ফেলবে, তাই না? এরকম অনেক কিছু চিন্তা ভাবনা আসে। সে জায়গা থেকে আপনি একটু নির্ভয় দিয়ে বলেন যে আসলে দাঁতে ব্যথা হলে প্রথমে করণীয় কি? ধন্যবাদ আপনাকে প্রশ্নটি করার জন্য। প্রথমেই সবাইকে স্বাগত জানাচ্ছি এবং শুভেচ্ছা জানাচ্ছি আজকের এই প্রোগ্রামে। আসলে আমাদের একটা প্রবাদ আছে যে দাঁত থাকতে দাঁতের মর্যাদা আমরা বুঝি না। তো সেই ক্ষেত্রে আমাদেরকে যেটা করতে হবে, দাঁতের যত্ন নেওয়াটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। আমরা আসলে যেটা হয় যে দাঁতের যত্নের ক্ষেত্রে আমরা অনেক গাফলতি করি, অবহেলা হয়, যার কারণে কিন্তু দাঁতের ব্যথা এবং সঠিক সময়ে চিকিৎসাটা নেওয়া হয় না। তো যদি আপনি চিকিৎসা নিতে চান তাহলে আগে প্রিভেন্টিভ হিসেবে আমরা প্রথমে প্রতিরোধের বিষয়টা গুরুত্ব দিতে হবে বেশি। যে আমরা রেগুলার দাঁত মাজবো, দুবেলা করে দাঁত মাজবো, সকালে এবং রাতে। আমাদের পিতামাতা হয়তো শিখিয়েছে যে সকালবেলা দাঁত ব্রাশ করার জন্য, কিন্তু এখন কিন্তু আমরা বলি যে অবশ্যই রাতের ব্রাশটা ইম্পর্টেন্ট, সবচেয়ে বেশি। কারণ রাতে যদি আমরা দাঁত ব্রাশ না করি তাহলে চোর যেভাবে চুরি করে বাসায়, জাস্ট লাইক এরকমই দেখা যাবে যে এই ক্যাভিটিগুলি তৈরি হয়, ব্যাকটেরিয়া তখন এই রাতের বেলায় ইনফেকশনগুলি করে। সো এই জন্য আমাকে অবশ্যই রাতে দাঁত ব্রাশ করতে হবে। কারণ আমি যখন ঘুমাই তখন কিন্তু আমার 6 ঘন্টা, প্রায় 6 থেকে 7 ঘন্টা আমার টাঙের কোনো মুভমেন্ট নেই, জিহ্বার কোনো মুভমেন্ট নেই। এই সময় আমি খাওয়া দাওয়া করি। তো সেই ক্ষেত্রে দেখা যায় যে তখন ইনফেকশনগুলি এবং তখনই ব্যাকটেরিয়াল ইনফেকশনগুলি খুব ঘাড় হয়। আচ্ছা, এবং তখনই ক্যাভিটিগুলি তৈরি হয়। ওকে, এরপর যে আমি আপনার কাছে একটু জানতে চাইবো যে দাঁতের আসলে মূল রোগগুলো কি হয়ে থাকে, প্রাথমিকভাবে কি কি ধরনের রোগ আমরা যদি একদম প্রাইমারি লেভেলে চিন্তা করি তাহলে দেখা যাবে যে দাঁতের যে রোগগুলি হয়, একটা হচ্ছে ডেন্টাল ক্যারিজ বলে এটাকে, যেটা হচ্ছে দাঁত মূলত দাঁতের মধ্যে যেটা ক্যারিজটা হয়, ক্যাভিটি তৈরি হয়। ওকে, আরেকটা ইনফেকশন হয় যেটা হচ্ছে মাড়ি। মাড়িতে যদি প্রদাহ হয়, যেমন জিঞ্জিভাইটিস বা পেরিওডন্টাইটিস, এই ধরনের কিছু রোগ আছে যেটা হচ্ছে মাড়ির প্রদাহ হয়। এখন আমি যদি দাঁতটাকে যদি আমি ফুলের সাথে তুলনা করি, জাস্ট লাইক ফ্লাওয়ার ইজ এ টুথ, তাহলে জিঞ্জাইভা মানে মাড়িটা হবে একটা গাছের কাণ্ড। হ্যাঁ, তো সেই ক্ষেত্রে যদি দেখা যায় যে দাঁতে কোনো ইনফেকশন, মানে ফুল যদি আমি টান দিয়ে ছিঁড়ে ফেলি তাহলে ফুল নষ্ট হয়ে যাবে, আর যদি আমি গাছ কেটে দিই তাহলে কিন্তু ফুলটা নষ্ট হয়ে যাবে। তো দাঁতগুলোকে ধরে রাখে কিন্তু মাড়ি, যেটা সকেটের মধ্যে থাকে, বোনসের মধ্যে থাকে। মাড়ি সাপোর্টিভ স্ট্রাকচার হিসেবে কাজ করে। তো সেই ক্ষেত্রে যদি মাড়িতে কোনো ইনফেকশন হয় তাহলে কিন্তু দাঁতের সুস্থতা ঠিক থাকবে না। আবার যদি দাঁতের মধ্যে কোনো নিজস্ব কোনো ক্যাভিটি তৈরি হয় তাহলে দাঁতের সমস্যা হবে। এই জন্য দাঁতের যে যত্নগুলি নিতে হয় সেটা মাড়ি সহ যত্ন নিতে হবে। আচ্ছা আচ্ছা,
তো এই বিষয়ে আমি একটু জানতে চাবো যে আমাদের খুব কমন একটা ব্যাপার যে দাঁত হলদে হয়ে যাওয়া, দাঁত হলদেটে হয়ে যাওয়া, এই বিষয়ে আপনি যদি কিছু বলেন। এখন আমরা যেটা বলি যে আমরা যখন ব্রাশ করি তখন 70 to 80% ক্ষেত্রে ব্রাশে টোটালি মাউথটা ক্লিয়ার হয় না। এক্স্যাক্টলি। আমরা অ্যাডভাইস করি যে ডেন্টাল ফ্লস ইউজ করার জন্য, মাউথওয়াশ ফ্লসিং করার জন্য, মাউথওয়াশ ইউজ করার জন্য। হ্যাঁ, তারপরেও কিন্তু কিছু মানে যেটাকে বলা যে ক্যালকুলাস, আমরা বলি ক্যালকুলাস, এটা ম্যাথের ক্যালকুলাস না, এটা ডেন্টাল ক্যালকুলাস। তো ডেন্টাল ক্যালকুলাস মানে ওই যে দাঁতের গোড়ায় যে সাদা সাদা অংশগুলি জমে থাকে সেগুলো একটা সময় আস্তে আস্তে শক্ত হয়ে যায়, শক্ত হয়ে যায় পাথরের তৈরি করে। এই ডেন্টাল ক্যালকুলাসটা বলা যায় দাঁতে পাথর। হ্যাঁ, তো সেটা যখন মাড়িতে চাপ দেয় তখন দেখা যায় যে ওইখানে রক্ত চলাচলটা স্বাভাবিক থাকে না, তখন সেটা জিঞ্জিভাল প্রদাহ হয়, জিঞ্জিভাইটিস বলি আমরা। একদম খুব কমন একটা কথা, একটা কমন কথা। আর যদি আমরা দাঁত টোটালি ব্রাশ যারা কম করে তাদের ক্ষেত্রে দেখা যায় যে একটু হলদেটে হলদেটে ভাব থাকে। ওকে, সেটা হচ্ছে মানে বিহেভিয়ারাল ব্যাপারটা থাকে, যে দাঁতের ব্রাশের একটা ব্যাপার থাকে, একটা হচ্ছে রেসিয়াল ব্যাপার থাকে হলদেটে থাকার। কারণ যারা ব্ল্যাক পিপল থাকে তাদের মানে উপরের শ্যাডোটা হয় হচ্ছে পার্ল হোয়াইট টাইপের, মানে একদম সাদা। আর যারা একটু ফর্সা বা যেটা ব্রাউনিং থাকে তাদের কিন্তু দাঁতগুলি একটু হলদেটে ভাব থাকে। এটা হচ্ছে রেসিয়াল ইয়াতে থাকে। আরেকটা কারণ থাকে, সেটা হচ্ছে যে দাঁতের যে সবচেয়ে হার্ডেস্ট স্ট্রাকচার বডির মধ্যে সেটা হচ্ছে এনামেল। এনামেলের থিকনেস থাকে 2.5 মিলিমিটার এরকম, জাস্ট লাইক। হ্যাঁ, এটার নিচে থাকে ডেন্টিন। তো ডেন্টিনটা যদি এনামেলের থিকনেসটা যদি কম থাকে তখন ডেন্টিনটা থাকে ইয়েলোইশ। সো সেটা ট্রান্সপারেন্ট, এনামেল ট্রান্সপারেন্ট হওয়াতে ডেন্টিনটা খুব ইজিলি দেখা যায়। তখন যাদের এনামেলের থিকনেসটা কম থাকে তাদের দাঁতগুলি একটু ইয়েলোইশ লাগে। স্যার, আপনি কথা বলছিলেন মাউথওয়াশ এবং টুথপেস্ট, লাইক বিভিন্ন ওরাল কেয়ারের ব্যাপারে। এই ক্ষেত্রে সচেতন হওয়া জরুরি। তো যখন কেউ ওরাল কেয়ারের জন্য কোনো প্রোডাক্ট কিনতে যাবে সেই ক্ষেত্রে তাদের কোন কোন ব্যাপারগুলো মাথায় রাখা উচিত? আমরা বলবো যে আসলে এটা আমরা অ্যাডভাইস করি যে নিয়মিত একজন ডেন্টাল সার্জন যিনি বিডিএস করা, ব্যাচেলর অফ ডেন্টাল সার্জারি, এমন কাউকে দেখানো। সেটা হচ্ছে উনি হচ্ছে লাইসেন্সধারী ডক্টর, ঠিক আছে? তো ওনার প্রেসক্রিপশনে আসলে চলা উচিত সবসময়। আর এমনি নর্মালি যে আমরা প্রতিরোধের জন্য যে টুথপেস্ট ইউজ করি সেগুলি ফ্লোরাইড যুক্ত হলে ভালো, কারণ ফ্লোরাইড দাঁতের সেন্সিটিভিটির জন্য কাজ করে ভালো। আমরা সেই ক্ষেত্রে বিভিন্ন কোম্পানির টুথপেস্ট আছে, আমরা ফ্লোরাইড কম্পোজিশনটা দেখে নিব। আর মাউথওয়াশের ক্ষেত্রে বলবো যে ওইখানে নির্দেশনা দেওয়া থাকে, বিভিন্ন কোম্পানির মাউথওয়াশ রয়েছে, তবে সবসময় কেমিক্যাল সাবস্টেন্স ইউজ না করাই ভালো। আমরা অনেক সময় বলি যে কুসুম গরম পানিতে লবণ ছিটিয়ে কুলিকুচা করার জন্য, এতে হিলিং ভালো হয়, ইনফেকশন দূর হয়। সো সেটাও নিয়মিত করলে ভালো। আপনি ফ্লোরাইডের কথা বলছিলেন, ফ্লোরাইডের আসলে কাজটা কি? ফ্লোরাইডের কাজটা হচ্ছে যে ফ্লোরাইড দাঁতের মধ্যে যে শিরশির ভাবটা সেটা দূর করে। তবে সেটা আমরা অনেক সময় আমাদের কাছে পেশেন্টরা আসে যে তাদের দাঁত শিরশির করছে। হ্যাঁ, অনেক সময় ক্যালকুলাস থেকে শিরশির হয়। আমরা যখন স্কেলিং করে দিই তখন তাকে একটা টুথপেস্ট, ফ্লোরাইড যুক্ত টুথপেস্ট ব্যবহার করার জন্য নির্দেশ দিই বা পরামর্শ দিই যে আপনি এভাবে দাঁত ব্রাশ করার ইয়াটাও দেখিয়ে দিই যাতে ওইভাবে ব্রাশ করে। তো এতে করে শিরশির ভাবটা দূর হয়ে যায়। ফ্লোরাইডের কি কোনো পার্সেন্টেজ আছে যে এত পার্সেন্ট হলে এই? এটা একটা পিপিএম থাকে, ওইটা টুথপেস্টের গায়ে দেওয়া আছে, লেখা থাকে। কত পর্যন্ত হলে এই শিরশিরানি ভাব বা দাঁতে রক্ত পড়াদের জন্য এইটা আসলে আমরা ওইভাবে মেজারমেন্ট না বলে আমরা বলতে পারি যে বয়সের ক্ষেত্রে যে আমরা 8 বছরের উপরে যারা আছে তারা সবাই মানে ফ্লোরাইড যুক্ত টুথপেস্ট দিয়ে ব্যবহার করতে পারবে। তবে অধিক ফ্লোরাইড যুক্ত টুথপেস্ট আবার খারাপ, সেক্ষেত্রে ফ্লোরোসিস ডেভেলপ করে। এখানে কি পিএইচ লেভেল আছে? একটা লেভেল আছে, তো সেই ক্ষেত্রে অধিক ফ্লোরোসিস যদি হয় তখন কিন্তু আবার সমস্যা তৈরি হবে। 8 বছরের ঊর্ধ্বে 8 বছরের নিচের বাচ্চাদের সেই ক্ষেত্রে পিএইচটা ইয়াতে লেখা থাকে আর কি। আর 8 বছরের নিচে যারা বাচ্চারা তাদের ক্ষেত্রে ফ্লোরাইড যুক্ত টুথপেস্ট আমরা নিষেধ করি, কারণ সেই ক্ষেত্রে তাদের ডেন্টাল ফ্লোরোসিস তৈরি হয়। ফ্লোরোসিস হলে তখন দেখা যায় যে দাঁতগুলি ব্রিটেল ইন নেচার হয়ে যায়। অনেকে বাচ্চাদের নিয়ে আসে বলে যে আমার দাঁত তো ভেঙে গুরু গুরু হয়ে যাচ্ছে, বা বড় হলে তারা বলে যে আমার গুরু গুরু হয়ে যাচ্ছে। তো সেই ক্ষেত্রে আমরা
ওই অধিক ফ্লোরাইড যুক্ত মানে 8 বছরের নিচে যারা, তাদেরকে ফ্লোরাইড যুক্ত টুথপেস্ট ব্যবহার করার ক্ষেত্রে আমরা নিষেধ করি। ওকে, দাঁতের ক্ষয় প্রতিরোধে কোন কোন ধরনের খাবারগুলো অ্যাভয়েড করা উচিত? আমি বলবো যে আসলে দাঁতের ক্ষয় রোগ এটা খুব কমন একটা সমস্যা। অনেকে এসে আমাদেরকে বলে যে দাঁতের ক্ষয় রোগ হচ্ছে। তবে এই ক্ষেত্রে যেটা হয় যে ওই যে ডেন্টাল ক্যারিস থেকে আস্তে আস্তে একটা হচ্ছে যে ডেন্টাল ক্যারিস থেকে ব্যাকটেরিয়া কিছু অ্যাসিড সিক্রেশন করে, তো সেই ক্ষেত্রে ক্ষয়টা তৈরি হয়। এখানে একটা খুব মজার ঘটনা আছে। মজার ঘটনাটা হচ্ছে এরকম যে রাতে আমরা যখন দাঁত ব্রাশ করি না, তখন সেখানে সুগার যে খাবারগুলি আছে বা যে কোনো খাবার সেটা দাঁতের কর্নারে লেগে থাকে। আচ্ছা। এবং দাঁতের উপরে লেগে থাকে। দাঁতের কতগুলো সারফেস আছে, সেই সারফেসের মধ্যে লেগে থাকে। তো সেখানে একটা ব্যাকটেরিয়া এসে ওইখানে একটা জাল তৈরি করে, একটা গ্রুপ এসে, আরেকটা গ্রুপ এসে ওই ব্যাকটেরিয়া ওই জালের মধ্যে আটকা পড়ে। আচ্ছা। এবং সে আটকা পড়ে সে এক ধরনের অ্যাসিড সিক্রেশন করে, ল্যাকটিক অ্যাসিড সিক্রেশন করে। তখন দেখা যায় যে ওইখানে ক্ষয় হয়। এবং এটা আস্তে আস্তে যখন এনামেলে থাকে, তখন আমরা কিন্তু ওই ক্ষেত্রে ট্রিটমেন্ট ফিলিং বা এরকম ট্রিটমেন্ট করলে চলে। কিন্তু যখন এটা আস্তে আস্তে ডেন্টিনে টাচ করে, ডেন্টিনের কিন্তু নার্ভ সাপ্লাই থাকে, কিন্তু ব্লাড সাপ্লাই থাকে না। যার কারণে ডেন্টিনে যখন নার্ভ সাপ্লাই থাকে, তখন দেখা যায় যে ওখানে শিরশির একটা অনুভূতি হয়। সেক্ষেত্রে কোন কোন ধরনের খাবারগুলো, এরকম কি কোনো স্পেসিফিক খাবার আছে যেগুলো দাঁতের জন্য ক্ষতিকর? আমরা সাধারণত বলি যে গ্লুকোজ বা মানে যেগুলো চিনিযুক্ত খাবার সেগুলি পরিহার করার জন্য। তবে সেই ক্ষেত্রে যদি খায়ও বাচ্চারা, তো আসলে আমরা বাচ্চা বাবা যারা চকলেট তো খুব খাবেই, সেটা শুধু বাচ্চা না, সেই ক্ষেত্রে অ্যাডাল্ট পারসনও খায়। তো সেই ক্ষেত্রে আমরা বলি যে খাওয়ার পর পর একটু ব্রাশ করে ফেলা। আচ্ছা, ডার্ক চকলেটে কি পরিমাণগতভাবে গ্লুকোজ কম থাকে অথবা থাকে না, এরকম কোনো? এখন এটা তো গ্লুকোজ থাকা বা পরিমাণ কতটুকু সেটার উপর ডিপেন্ড করে না। ডার্ক চকলেট কি গুড? কোনো চকলেটই গুড বা কোনো চকলেটই ব্যাড না সেটা বলা যাবে না। তবে সেই ক্ষেত্রে হচ্ছে যে ইউজ করার উপর ডিপেন্ড করবে। আমি চকলেট খেলাম, খেয়ে ব্রাশ করে ফেললাম, তো সেই ক্ষেত্রে আমার ওইটা ক্লিন হয়ে গেল। এখন আমি যদি খুব ভালো চকলেটও খাই, কিন্তু আমি যদি ক্লিন না করি, তাহলে কিন্তু সেখানে ক্যারিস হবে। তো এই প্রবলেমগুলি তৈরি হয়। আর যেটা বলছিলাম যে ওই ডেন্টিনে যখন টাচ করে, তখন দেখা যায় যে শিরশির অনুভূত হয়। যখন গর্তটা ভিতর পর্যন্ত চলে যায়, মূল মজ্জাতে টাচ করে, যেটাকে পাল্প বলে আমরা, সেই পাল্পে যদি টাচ করে, তখন দেখা যায় যে খুব তীব্র ব্যথা হয়। তো তখন আর আমরা ফিলিং করলে সেটা সারে না। তখন আমরা রুট ক্যানেল একটা ট্রিটমেন্ট আছে, সেই রুট ক্যানেল ট্রিটমেন্টে আমাদেরকে চলে যেতে হয়। এই হচ্ছে মোটামুটি দাঁতের। এরপরে যদি আমরা রুট ক্যানেল ট্রিটমেন্টও দেখা গেল যে সে আরো অবহেলা করলো, তখন দেখা গেল যে গর্তের ক্যাভিটির পরিমাণ আরো বাড়লো। আলটিমেটলি আমরা দাঁতের যে বাইফার্কেশন এরিয়া থাকে, কিছু কিছু এরিয়া, সেগুলাতে ইনভলভড হয়ে গেল, অথবা বোনস গুলাতেও ইনভলভড হয়ে গেল। তখন আমরা দেখা যায় যে সেটা দাঁত ফেলে দেওয়ার পরামর্শ দিই। আপনি রুট ক্যানালের কথা বলছিলেন, এই পরিপ্রেক্ষিতে আমি আরেকটু বলতে চাই যে রুট ক্যানাল, ব্রেসেস আর ইমপ্ল্যান্টের মধ্যে তফাৎটা যদি বুঝিয়ে বলেন। অনেকে ভাবে যে ব্রেসেস আর রুট ক্যানাল সবকিছুই মনে হয় একই ধরনের। না, এটা একটু ভেঙে রুট ক্যানেলটা হচ্ছে আমরা যখন পেশেন্ট যখন আমাদের কাছে ব্যথা নিয়ে আসে খুব তীব্র, যে তার খুব তীব্র ব্যথা হচ্ছে, আমরা দেখলাম একটা এক্সরে করে দেখলাম যে সেটা পাল্পে ইনভলভ হচ্ছে, অথবা অনেক সময় দেখা যায় যে ব্যথা হয়েছিল, সে ব্যথার ওষুধ খেয়ে কমিয়ে রেখেছে, আমার কাছে আসলো, হয়তো তার ব্যথা নেই কিন্তু সেখানে পুজ হয়েছে বা কোনো অন্য কোনো প্রবলেম হয়েছে, তখন দেখা যায় যে আমরা ওইটা রুট ক্যানেল সাজেস্ট করি। রুট ক্যানেল মানে হচ্ছে যে আমরা দাঁতের ভেতরে একটা ছোট ছিদ্র করি, সেখানে ভেতরে ঢুকে ওষুধ দিয়ে দিই, মেডিসিন দিই ওইটার ভেতরে। তো সেই ক্ষেত্রে হয়তো এখানে মাল্টি সিটিংও থাকে অথবা সিঙ্গেল সিটিংও থাকে, সেটা দাঁতের কন্ডিশন, পারিপার্শ্বিক অবস্থার উপর ভিত্তি করে আমরা ট্রিটমেন্টটা চালাই। তো এই ক্ষেত্রে ডক্টরের সাথে কয়েকটা সিটিং দিয়ে আমরা তখন রুট ক্যানেলটা করি। এবং উপরে আবার আমরা একটা, যেহেতু দাঁতটা দুর্বল হয়ে যায় অ্যানাটমিক্যালি, তখন আমরা উপরে একটা ক্রাউন বলি, দাঁতের উপরে একটা ক্রাউন বসিয়ে দিতে হয়, যাতে করে সে অ্যানাটমিক্যালি ফিট থাকে। ডিফারেন্ট কালারের একটা ডিফারেন্ট কালারের মতো দেখা যায়, যেটা শিল্ডের মতো, এটা দাঁতের কালারের মতোই পাওয়া যায় এখন। অনেক ভালো ভালো ম্যাটেরিয়ালস এর ক্যাপ হয়, জিরকনিয়ামও ক্যাপ হচ্ছে এখন। আমি একটু ব্রেসেস সম্পর্কে জানতে চাই। ব্রেসেস সম্পর্কে হচ্ছে যে অনেকের দেখা গেল যে আঁকাবাঁকা দাঁত উঠে, দেখা গেল যে শিশুকালে যখন তার দাঁত পড়া এবং ওঠার তো একটা সময় থাকে, তখন দেখা যায় যে নির্দিষ্ট সময়ের আগে ফেলে দিল দাঁত, তখন আঁকাবাঁকা দাঁত হওয়ার সম্ভাবনা থাকে। আরো অনেক কারণ আছে আঁকাবাঁকা দাঁত হওয়ার কারণ। তো সেই ক্ষেত্রে আঁকাবাঁকা দাঁত যখন হয়, তখন আমরা সেই ক্ষেত্রে ব্রেসেস সাজেস্ট করি, যে একটা নির্দিষ্ট সময় তার যখন বোনসগুলি গ্রো হয়ে যায়, আফটার 12 ইয়ার্স বা 13 ইয়ার্স এর পরে, তখন আমরা ব্রেসেস লাগাই, সেই ক্ষেত্রে আঁকাবাঁকা দাঁত সোজা করার ক্ষেত্রে।
অনেকের দাঁত জন্মগতভাবে একটু উঁচু হয়, সেই ক্ষেত্রে অনেকে দেখি ব্রেসেস করে। এখন ব্রেসেস কি দাঁতের উপরে নির্ভর করে আপনারা সময়টা বেঁধে দেন? সময়টা বেঁধে দিতে হয় যে কতটুকু সময় সে রাখবে। এই ক্ষেত্রে আমি বলে রাখি যে আমাদের বিডিএস হচ্ছে যেটা হচ্ছে বেসিক ডেন্টাল, মানে বেসিক আমাদের ডিগ্রি, যে ব্যাচেলর অফ ডেন্টাল অ্যান্ড সার্জারি। কিন্তু এটার পরে আবার পোস্ট গ্রাজুয়েশন আছে, ডেন্টিস্ট্রি অনেক ব্যাপক, সেই ক্ষেত্রে আরো পোস্ট গ্রাজুয়েশন আছে, যে এটা সার্জারি রিলেটেড যে টপিক যারা থাকেন, আমরা আবার ওই সাবজেক্টের উপর আবার এক একজন পোস্ট গ্রাজুয়েশন করতে পারি। হ্যাঁ, তো সেই ক্ষেত্রে হচ্ছে ওরাল অ্যান্ড ম্যাক্সিলোফেশিয়াল সার্জারি আছে। তারপর এটা হচ্ছে ফেসের যে সার্জারিগুলি হয়, মুখের ভিতরে টিউমার অথবা ক্যান্সার, অনেকে দেখবেন যে অনেক বছর ধরে পান সুপারি খাচ্ছে, সেই ক্ষেত্রে তার মুখের মধ্যে ক্যান্সার হচ্ছে, অথবা রোড ট্রাফিক অ্যাক্সিডেন্ট হচ্ছে, ফেসের ফ্র্যাকচার হচ্ছে, ম্যান্ডিবল, ম্যাক্সিলা, উপরের চোয়াল নিচের চোয়াল ভেঙে যাচ্ছে, সেই ক্ষেত্রেও ওই অপারেশনগুলি ম্যাক্সিলোফেশিয়াল সার্জনরা করে থাকে। আর এছাড়া আরো কিছু সাবজেক্ট আছে ডেন্টালে, আরো 4টা সাবজেক্ট আছে, যেমন কনজারভেটিভ ডেন্টিস্ট্রি, যেটাতে আমরা ফিলিং, রুট ক্যানেল, এগুলো হচ্ছে কনজারভেটিভ ডেন্টিস্ট্রির আন্ডারে। প্রোস্থোডন্টিক্স হচ্ছে যারা হচ্ছে আর্টিফিশিয়াল টুথ বানানো, সাথে হচ্ছে আমাদের জয়েন্ট নিয়েও কাজ করে ওনারা। আবার আছে অর্থোডন্টিক্স, যেটা আমরা বললাম যে আঁকা বাঁকা দাঁত সোজা করার ক্ষেত্রে তারা হেল্প করে এবং কোলাবোরেশনে কাজ করে সবাই। আসলে এটা তো টিমওয়ার্ক, অনেক সময় কিছু কিছু কেস থাকে যে টিমওয়ার্ক হিসেবে কাজ করে অর্থ, প্রস্থ, কনজারভেটিভ ডেন্টিস্ট্রি। এবং আরেকটা বিভাগ আছে খুব ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে শিশুদের ডিপার্টমেন্ট, সেটা হচ্ছে চিলড্রেন ডেন্টিস্ট্রি। হ্যাঁ, এবং ওইটার সাথে কমিউনিটি ডেন্টিস্ট্রি ইনভলভ থাকে। হ্যাঁ, তো এই মানে এই প্রত্যেকটা সাবজেক্টই কিন্তু যখন আমাদের একটা ডেন্টালের রুগী আসে, তখন নানান প্রবলেম থাকে, আমরা কিন্তু সবাই কোলাবোরেশনে কাজ করে। হ্যাঁ, আপনি যদি বলতেন যে ম্যাক্সিলোকাল সার্জন যারা আছে, ম্যাক্সিলোকাল ফেশিয়াল সার্জন যারা আছেন বাংলাদেশে বা আপনি সহ, আপনারা কোথায় বসেন, কোথায় গেলে হচ্ছে রোগীরা খুব সহজে আপনাদের এটা যদি সরকারি সেবা নিতে চায় তাহলে ঢাকা ডেন্টাল কলেজ, মিরপুর 14 নম্বর, সেখানে আমাদের ম্যাক্সিলোফেশিয়াল সার্জারির অনেক বড় ডিপার্টমেন্ট আছে। এছাড়া বাংলাদেশ মেডিকেল ইউনিভার্সিটি পোস্ট গ্রাজুয়েশন যে শাহবাগে অবস্থিত, সেখানেও ম্যাক্সিলোফেশিয়াল ডিপার্টমেন্ট রয়েছে। এছাড়াও অনেকগুলি বিভাগীয় শহরে রয়েছে ম্যাক্সিলোফেশিয়াল ডিপার্টমেন্ট। ঢাকা মেডিকেল কলেজে আছে ম্যাক্সিলোফেশিয়াল সার্জারি ডিপার্টমেন্ট, স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজে আছে, সোহরাওয়ার্দীতে আছে। এছাড়া বিভাগীয় শহরগুলি যেমন চিটাগং, রাজশাহী, বরিশাল, এই সমস্ত জায়গাতে ম্যাক্সিলোফেশিয়াল সার্জারি ডিপার্টমেন্টগুলি রয়েছে। স্যার, এবার আমি একটু ইমপ্ল্যান্ট নিয়ে কথা বলতে চাই, যে ইমপ্ল্যান্ট আসলে কতটুকু নিরাপদ? ইমপ্ল্যান্ট আসলে এটা আমরা বলবো যে আমরা যখন একটা জায়গায় একজন দাঁত ফেলে দিল অথবা কোনো কারণে কোনো একটা দাঁতে মিসিং, তখন সেই ক্ষেত্রে আমরা ইমপ্ল্যান্টের প্ল্যানিং করা হয়, ডিজাইন করা হয়। তবে সেটা একটু ব্যয়বহুল বাংলাদেশের প্রেক্ষাপটে, এবং এই ক্ষেত্রে দেখা যায় যে এটা হচ্ছে রিপ্লেসমেন্ট, টুথের রিপ্লেসমেন্ট। তো সেই ক্ষেত্রে ইমপ্ল্যান্ট যে জিনিসটা হচ্ছে যে এই ক্ষেত্রে আমাদের কিছু অন্যান্য কোমরবিডিটিও দেখতে হয়, যে সে আসলে ডায়াবেটিস আক্রান্ত কিনা, সে তার প্রেশার আছে কিনা, বা অন্য কোনো মাল্টি কোমরবিডিটি আছে কিনা, সেটার উপর ডিপেন্ড করে আসলে ইমপ্ল্যান্ট সেট করা লাগে। আর আমাদের এখানে, আমরা বাংলাদেশে আমাদের যে ডে টু ডে লাইফে যে আমরা পেশেন্ট দেখছি, সেখানে কিন্তু ভিটামিন ডি ডিফিসিয়েন্সি প্রচুর পাওয়া যাচ্ছে। ভিটামিন ডি ডিফিসিয়েন্সি হচ্ছে যে ভিটামিন ডি যদি আপনার শরীরে ঘাটতি থাকে, তাহলে আপনার ক্যালসিয়াম অ্যাবজর্পশন হবে না। তো শরীরে যদি ক্যালসিয়াম অ্যাবজর্পশন না হয়, তাহলে কিন্তু আপনি এনামেল বলেন, বোনস বলেন, এগুলোর কিন্তু স্ট্রাকচার দুর্বল থাকবে। সেক্ষেত্রে ভিটামিন ডি যুক্ত খাবার কোনগুলো? খাবারগুলি আমরা খাবারেও পাই বিভিন্ন রকমের, যে আপনার ভিটামিন ডিটার মেইন সোর্সটা আমি বলবো যে সূর্যের আলো, রৌদ্র লাগাইতে হবে। আমরা কিন্তু সারাক্ষণ বাসায় বসে থাকি, সাথে হচ্ছে আমরা মোবাইল টিপি। হ্যাঁ, আর আজকাল তো নেটে সার্চ দিলে আপনি অনেক ভিটামিন ডি খাবার দেখতে পাবেন। হ্যাঁ, কিন্তু সেটা হচ্ছে বড় বিষয় হচ্ছে আমাদের ডে টু ডে লাইফে আমাদের কিন্তু আপনার রৌদ্র লাগাতে হবে, এবং যে সময়টাতে হচ্ছে ভিটামিন ডি পাওয়া যায় ওই সময়টাও কেউ ব্যবহার করে না সঠিকভাবে, হয় ঘুমিয়ে থাকে অথবা কাজে থাকে। তো ভিটামিন ডি যদি ঘাটতি থাকে, আপনার কিন্তু ইমিউনিটি সবসময় দুর্বল থাকবে। তো সেই ক্ষেত্রে ভিটামিন ডির একটা ইম্পর্টেন্স অনেক বেশি, এবং এটা আমরা যদি র্যান্ডমলি একজনকে এনে আমরা যদি টেস্ট করে, দেখা যাবে যে তার ভিটামিন ডি ঘাটতি থাকে। স্যার, এবার একটু প্রশ্ন করব, যে অনেকে মনে করেন যে দাঁত তুলে ফেললে চোখের সমস্যা হয়, এটার কি কোনো বৈজ্ঞানিক ভিত্তি আছে?
এটা আসলে কোনো বৈজ্ঞানিক ভিত্তি নাই, কারণ যদি আমরা অ্যানাটমি দেখি তাহলে চোখের নার্ভ টোটালি আলাদা, ডেন্টালের নার্ভ মানে দাঁতের যে নার্ভ সেটা টোটালি ভিন্ন। সো সেই ক্ষেত্রে আমি দাঁত ফেলে দেবো, অনেক সময় পেশেন্টরা আছে যে স্যার আমি তো দাঁত ফেলছিলাম চোখটা কেমন লাফাচ্ছে, সো সেই ক্ষেত্রে এটার সাথে কোনো সম্পর্ক নাই। দাঁতের নার্ভই টোটালি আলাদা, চোখের নার্ভ টোটালি ভিন্ন। আর আরো একটা কমন কোয়েশ্চেন, সেটা হচ্ছে আমরা একটা প্রচলিত শব্দ জানি আক্কেল মারি, এটা সম্পর্কে যদি আপনি একটু বলতেন। আসলে আক্কেল মারি দাঁতটা হচ্ছে যে এটা সবার লাস্টে আসে। আমাদের যেমন 18 থেকে 25 বছর বয়সে আক্কেল মারির দাঁত আসে। এখন এই কখন আসে, মনে করেন আপনি আমার বাসায় খুব বড় একটা মাছ রান্না হলো, তো বড় মাছ রান্না হলো, ফ্যামিলির দেখা গেল যে সবাই কিন্তু ভালো ভালো টুকরাটা খেয়ে ফেলে, সবার লাস্টে যে থাকে সেই কিন্তু লেজের টুকরা বা যে ইয়া টুকরোটা পায়। তো আক্কেল দাঁতটা আসে সবার লাস্টে, যখন সব আমার চোয়াল যখন ফরমেশন হয়ে গেল, সব দাঁতগুলি যখন চলে আসলো, সবার লাস্টে সে আসবে। তো অনেক সময় সে খুব বেশি জায়গা পায়, অনেক সময় সে জায়গা পায় না। সো ওর আর ওইখানে কোনো সে থাকে না। যখন সে জায়গা বেশি পায় তখন অনেক সময় সে শুয়ে পড়ে বাঁকা হয়ে যায়, বাঁকা হয়ে ওঠে। আবার যখন কেন হয়, তো এইগুলি যখন হয় বাঁকা হয়ে ওঠে, তখন সেখানে দেখা যায় যে পকেট ফরমেশন হয়, অনেক সময় সেখানে খাবার জমে থাকে, সেখানে ইনফেকশন হয়। হ্যাঁ, অনেক সময় দেখা যায় যে সে আবার পাশের দাঁতটাকে মানে এটাকে কি বলবো যে ঠেলা দিয়ে, বাংলা ভাষায় যদি বলি যে ধাক্কা দিয়ে ওইটার ক্ষতি করে দিচ্ছে। তো সেই ক্ষেত্রে তখন ওইখানে ওই জায়গাটাতে ব্যথা হয়। এই ক্ষেত্রে করণীয় কি? এই ক্ষেত্রে করণীয় আমরা অনেক সময় আক্কেল দাঁতটা রিমুভ করে ফেলি। ম্যাক্সিমাম সময় আমরা বলি যে এটা হচ্ছে অ্যানাটমিক্যালি ইনভলভড, ফাংশনালি ইজ নট ইনভলভড। মানে এটা আমরা যখন মানে যখন বলবে যে ফেলে দেওয়ার জন্য, আমরা ফেলে দেওয়া ম্যাক্সিমাম সময় আমরা ফেলে দেওয়ার প্ল্যানিংই করি। আক্কেল দাঁত সাধারণত রুট ক্যানেল করা হয় না, বেসিক্যালি আমরা ডক্টররা না করে দিই। তবে সেই ক্ষেত্রে কয়েকটা জিনিস ডিপেন্ডস করে, যে রোগী চাচ্ছে যে আমি আক্কেল দাঁতটা রাখতে চাই, ডক্টর মনে করছে যে না দাঁতটা রাখা যাবে, এবং তার হাড় যেহেতু এটা সবার লাস্টের দাঁত, তার হাড় যথেষ্ট পরিমাণ আছে যে আমার ইনস্ট্রুমেন্টেশন করতে ইজি হবে, তখন সেই ক্ষেত্রে আমরা কিন্তু আক্কেল মারির দাঁতও রুট ক্যানেল করে, কিন্তু সেটা ডিফারেন্ট ইস্যু। বাট ম্যাক্সিমাম সময় আমরা দাঁত ফেলে দেওয়ার অ্যাডভাইস দিই। এবং শেষ প্রশ্ন করতে চাই, সেটা অনেকের হচ্ছে দাঁত ফাঁকা ফাঁকা হয়ে যায় একটা সার্টেন টাইম পর, এই কারণটা কি? এটা হয় কি, আসলে অনেক সময় দেখা যায় যে চোয়ালের অনেক সময় চোয়ালের যে অনুপাত এবং দাঁতের যে অনুপাত, সেই ক্ষেত্রে হচ্ছে চোয়ালের অনুপাতের থেকে দাঁতের একটা পার্সেন্টেজ যখন গ্রো করে তখন শুরু থেকেই এটা ফাঁকা হয়ে যায়। কারণ হচ্ছে যে দুধ দাঁতগুলি যে উঠে, সেই দুধ দাঁতগুলি যখন পড়ে যায় নির্দিষ্ট সময়ের আগে, তখন দেখা যায় যে পাশের দাঁতগুলি অনেক সময় ওই সাইডে হেলে যায় অথবা আঁকা বাঁকা হয়ে ওঠে নির্দিষ্ট সময়ের আগে। তো দাঁতের কিন্তু আবার মানুষের মতো একটা স্বভাব আছে, মানে মানুষের মতো স্বভাব বলবো না, সেটা বলা যায় যে একটা হিউম্যান বিং এর মতো, যে খালি জায়গা আছে আমি সেখানে হয়তো কোনো কারো কিছু ইয়া না থাকলে সেখানে ছড়িয়ে ছিটিয়ে থাকে। তো সেই ক্ষেত্রে দাঁতেরও যখন ফাঁকা স্পেস পায় তখন সেই জায়গায় দেখা যায় যে ওই দাঁতগুলি ফাঁকা আস্তে আস্তে সরে যায়। কেউ যদি চায় ওই দাঁতটাকে একটু সুন্দর করে গুছিয়ে আনতে, সেই ক্ষেত্রে কোনো চিকিৎসা আছে কিনা? সেই ক্ষেত্রে যে ব্রেসেস আমরা যেটা বললাম, হ্যাঁ ব্রেসেস করতে হবে। সেই ক্ষেত্রে অর্থোডন্টিস্ট আছেন, ওনারা ওই দাঁতের মডেল তৈরি করেন, বিভিন্ন রকম এক্সরে তৈরি করে ওনারা ট্রিটমেন্ট প্ল্যান দিবেন। সেই প্ল্যান অনুযায়ী সেটাই। অসংখ্য ধন্যবাদ স্যার আপনাকে আমাদের সাথে জয়েন করার জন্য। ধন্যবাদ আপনাকে, এবং যারা দর্শক যারা শুনলেন এতক্ষণ পর্যন্ত সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। থ্যাংক ইউ। দর্শক, এই ছিল আজকের টিভিএস ওয়েলনেস। দেখা হবে আগামী পর্বে নতুন কোনো বিষয় নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, টিভিএস এর সঙ্গেই থাকুন। আল্লাহ হাফেজ।